This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরতির পর ফিরে এলাম বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রততে। আপনারা জানেন স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার তন্ময় মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য শুভ্র রায় এবং আমাদের সঙ্গে রয়েছেন রাশিয়ান দিদি হিসেবে পরিচিত বাঙালি পাপিয়া ঘোষাল। আমরা আলোচনায় ফিরে আসছি। অবশ্যই রাশিয়ান দিদি, তাকে কেন চায়ের দোকান বন্ধ করতে হলো, কী কারণে তিনি চায়ের দোকান করে এত বড় পাপ করে ফেললেন, এ বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার আগে একবার ফিরে যাই। আজকের দিনটা অনেকের কাছে অনেকে মর্মাহত, আবার অনেকে খুব খুশি। তার কারণ আমি নিজে জানি, খুব দায়িত্ব নিয়েই জানি যে টালা থানার যিনি ওসি, তিনি মানুষ হিসেবে অনেকে বলেন তিনি খুব শান্তশিষ্ট এবং অত্যন্ত মার্জিত রুচির মানুষ। কিন্তু মুশকিল হচ্ছে অভিযোগ বড় কর্তাদের কথায় তিনি এমন কিছু করেছিলেন যার কারণে সিবিআই তাকে নিয়ে যায়, কিন্তু তিনি সব মুখ বুজে সহ্য করেছেন। অবশেষে তিনি বেরিয়ে আসছেন, অনেকে খুশি। তার কারণ যারা অভিজিৎ বাবুকে চেনেন তারা জানেন যে তিনি যতটা ভাবা হচ্ছেন ততটা তিনি দুর্নীতিগ্রস্ত নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যদি কেউ অন্যায় করে আর কেউ যদি চোখ বুজে অন্যায় সহ্য করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ উঠবে। তাই হয়েছিল। আবার অনেকে ডক্টর সন্দীপ ঘোষ বেরিয়ে আসছেন তাতে ত্রস্ত, তার কারণ তারা জানেন ডক্টর সন্দীপ ঘোষ কতটা ক্ষমতাশালী, এতটাই ক্ষমতাশালী যে আরজি করে তার বদলির নির্দেশ এসছে, তিনি তালা ঝুলিয়ে দিয়েছেন। যিনি সেখানে প্রিন্সিপাল হয়েছেন তিনি ফ্যাফা করে ঘুরে বেরিয়েছেন, তার ঘর খুলতে পারছেন না। সম্ভব ডক্টর সন্দীপ ঘোষ। অনেকে বলেন ডক্টর সন্দীপ ঘোষ এমন এক অসাধারণ ব্যক্তিত্ব যিনি বেরিয়ে এসে আবার রাজ শুরু করবেন। অনেকে বলছেন আসলে সিবিআই এর অপদার্থতার কারণেই, তদন্তের ঘাটতির জন্য এই ঘটনা ঘটেছে। আবার অনেকে বলছেন না, 29 সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিংয়েই সব কিছু সেট হয়ে গেছে। আর যারা আন্দোলন করেছিলেন তারা, তাদের অহমিকা বলুন, তাদের উন্নাসিকতা বলুন, তারা কোনো রাজনৈতিক দলকেই ঢুকতে দেয়নি। সুতরাং তারা শত্রু তাদের মিত্র না করে তাদেরও শত্রু বানিয়েছেন। সুতরাং যা হওয়ার তাই হয়েছে। আমি একবার সরাসরি চলে যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত দাদা, আমি যেমন বলছিলাম 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ, সেরকম যে তথ্য আর যার এই তথ্যের যে ভোজবাজি সেটা আমরা দেখেছি যে কিভাবে শুভেন্দু অধিকারী লড়াই করে গেছেন এবং সেই লড়াইয়ে সজলদা, অগ্নিমিত্রাদি কিভাবে রাস্তায় পড়ে থেকে দেখিয়ে দিয়েছেন যে ওরা না থাকলে এই আন্দোলনটা একদম অঙ্কুরোদ্গমই হতো না। তাহলে তোমার সেটিং এর যে কথা বা উকিল বাবুর যে সেটিং এর কথা, বাংলার যারা ভাবছেন সেটিং এর কথা, তোমার আমার গায়ে লাগছে না। আমি বলছি যে তার মানে এটা তাদের জন্য জেনে রাখা ভালো যে শুভেন্দু বাবুর আন্দোলন মেকি, সুকান্ত বাবুর আন্দোলন মেকি, সজল দাদের আন্দোলন মেকি, অগ্নিমিত্রাদের আন্দোলন মেকি, দিদি একাই সব, এটা বোঝা যাচ্ছে। তার মানে ওই যে তুমি যে বকলেস চেন না কি সব চেনের কথা বলছিলে, তাহলে সেটা কি দিদির হাতে? আর যার গলায় চেনটা ছিল সেটা কি সিবিআইডি বা মোদি? আমি জানি না তুমি কি বলতে চাইছো। খুব 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 না, এটা আমাকে ও বলেছে, আমাকে একটু বলার, আমাকে আপনি সুযোগ দিন একটু। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কোনো সাংবাদিকের চোখ মুখ লাল হয়ে যাওয়ার কথা। এই কথা শুনে লজ্জায় কি উত্তর দেবে? আর আমার কাছে 101টা উত্তর আছে। আমার এখনো মনে আছে পার্ক স্ট্রিটে চ্যাংদোলা করে সিবিআই কে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কি ডায়েরির খোঁজ চলছিল, সেটিং। তাহলে তারপর কি হলো? তারপর দিল্লি, সবকিছু শেষ। আপনারা জানেন উপনির্বাচনে একটা আমলা চিঠি দিলেন, সেই চিঠি এমন একটা নজিরবিহীন চিঠি নির্বাচন কমিশনকে দিলেন, ভবানীপুরের উপনির্বাচন হতেই হবে। কেন হতে হবে? তার কারণ রাজ্যে নাকি সংকট শুরু হয়ে যাবে, একেবারে যাকে বলে সাংবিধানিক সংকট। প্রশাসন কি করে চলবে? সে চিঠি হজম করে ফেললো। আসলে অনেকে বলছেন এরকম আরো আপনাদের 98টা ঘটনা আমি তুলে ধরতে পারি, সেই সময় নেই। আসলে বলছে সেটিং আছে, কিন্তু যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে সজল ঘোষ, অগ্নিমিত্রা পল অথবা শুভেন্দু অধিকারী তারা কি তাহলে লড়ছেন না? আসলে এমনভাবে পুরো বিষয়টা করা হয়েছে যে লড়াই হবে বাক্সিংহে, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানে, কোনোভাবে অন্য কাউকে শিল্ড নিয়ে যেতে দেওয়া হবে না। এবং সেই জন্যে একেবারে উপর থেকে চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে,
পুলিশকে বলছে তোমাকে সজাগ থাকতে হবে, আর চোরকে বলছে তুমি চুরি করে যাও। হ্যাঁ, আমি জাস্ট শেষ করবো দাদা, ক্লোজ করে দিই। আরেকটা তুমি বলতে পারতে যে তার মানে সিবিআই এর হাতে এমন কিছু নেই যেটা সিবিআই প্রডিউস করে দোষীদের শাস্তি দিতে পারে, যাদের সম্ভাব্য দোষী বলা হচ্ছে। অথবা তুমি বলতে পারো এটা যে পুরোপুরি এমন একটা মিডিয়া হাইপ তৈরি করা হয়েছিল বিজেপির টাকার মাধ্যমে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে কালিমা লিপ্ত করা হয়েছিল। আমিও তো প্রোগ্রাম করেছিলাম। আমি বলছি একটা পক্ষ, আমি সবাইকে, আমি দাদা শেষ করি না, আপনি বলবেন, আমি ডিস্টার্ব করবো না, আমি হাতও তুলবো না। আমি পরিষ্কার বলছি, তার মানে তোমার যে অল্টারনেটিভটা, তুমি হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল ভাবতেই পারো, তাহলে এমটিটা বলো যে বিজেপি সম্পূর্ণভাবে একটা ফেক ন্যারেটিভ তৈরি করেছে, প্রশাসন এখানে কোনোভাবে অন্যায়ের সঙ্গে নেই, সিবিআইকে তারা যথাযোগ্য সাহায্য করেছে। দাদা বারবার বলছেন কোর্ট মনিটরড হচ্ছে, কোর্ট রাজ্য প্রশাসনকে এখনো কোনো রকম ডাইরেকশন দেয়নি, যেরকম এসএসসির ক্ষেত্রে দিয়েছিল, যেরকম অন্যান্য অনেক ক্ষেত্রে রাজ্য প্রশাসনকে দিয়েছিল। তার মানে এখানে সেটিংয়ের তত্ত্বটা সম্পূর্ণ ভুল, এবং রাজ্য সরকার প্রশাসনের তরফ থেকে যেভাবে কাজ করেছে সেটা গ্রহণযোগ্য, বাকিটা ফেক ন্যারেটিভ, বিজেপির টাকায় কিছু মিডিয়ার খেলা। অবশ্যই, কিন্তু আমি অনেক প্রোগ্রাম না, আমি একটা কথা বলি, আমি কিন্তু এই আর্চিকর নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। কিছু মিডিয়া ইউ আর নট লাইক দ্যাট, সিআইডি বা সিবিআই তদন্ত করতে পারে, আমি কোনো টাকা সেই কারণেই বাংলার দালাল যাদের বলা হচ্ছে তাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো তাদের ইয়ে পাঠায় না, প্রতিনিধি পাঠায় না, তোমারটাই পাঠায়। আমি একটু কথা বলি, এখন একটুখানি সবাই অনেকে হয়তো ভুলে গেছেন, এই সিবিআই যখন তদন্ত করে সেটা কিন্তু তারা আইপিএস অফিসার, আর প্রথম 5 দিন যারা তদন্ত করেছিল তারাও আইপিএস অফিসার। তারা যত্ন নিয়ে, সিবিআই প্রথম বলেছিল সুপ্রিম কোর্টে যে যত্ন নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং শুধু তাই নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করছিলেন, আইটি এক্সপার্ট নিয়ে আসা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিক্রুটমেন্ট করেছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি, ভিডিও ফুটেজ একটু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেগুলোকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তো এইটা দেখতে হবে যে এক সিবিআই ও আইপিএস, রাজ্য পুলিশও আইপিএস, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দাদা 5 দিন ধরে যত্ন করে তথ্য প্রমাণ লোপাট করেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের দেখতে হবে সিবিআই এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি এটা ফ্যাক্টটা বলবো না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কথা বলছি না, আমি বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করছিলেন তাহলে। এবার শুনো, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো রাজ্য সরকারের নয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কি রিপোর্ট আছে, ফুটেজ সংরক্ষণ আরে সে তো ফিজিক্যালি ছিল, তাহলে তথ্য প্রমাণ লোপাট কি করে হলো? সেদিন সকালবেলা সেখানে ছিল না, একটা জায়গায় দেখান না সিসিটিভি ফুটেজ বা খারাপ করা হয়েছে। আজকে তোমরা সমস্ত মানুষ দেখেছেন যে ক্রাইম সিনটা যেখানে হয়েছে, যেখানে খুনটা হয়েছে, যেখানে বডি রয়েছে, সেখানে মাছের বাজার বসানো হয়েছে, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে। এগুলো কারা করেছিল? তখন কি কেউ ছিল সেখানে? তখন কি সিবিআই ছিল? আমি একবার সৌম্য শুভ্রর কাছে চলে যাবো। সৌম্য, যে প্রশ্নগুলো উঠছে এটা তো ঠিক, ময়না তদন্ত, মৃতদেহ দাহ করার জন্য লাফিয়ে লাফিয়ে দুজনকে টপকে চলে যাওয়া, ক্ষমতাশীল প্রভাবশালীরা সেখানে দাঁড়িয়ে থেকে আমরা জানি যে কিভাবে এভিডেন্সকে না, মৃতদেহ পুড়িয়ে দেওয়া এবং এভিডেন্স করা, ট্যাম্পার করা। তার থেকেও সবচেয়ে বড় কথা, আমি দুজন লেখকের নাম বলবো। একজন ফরাসি উপন্যাসিক স্তনথাল, ল রুশ এ ল নোয়ার বলে তার একটা বিখ্যাত উপন্যাস আছে, সেখানে দেখানো হয়েছে যে একজনকে সবাই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মৃত করতে চেয়েছিল, মেরে দিতে চেয়েছিল। কেন? সে যদি মৃত হয় তাহলে খুব সুবিধা হয়, অনেক কিছু তার সঙ্গে মরে যাবে। পরে দেখা গেল সেই উপন্যাস সত্যি ঘটনা অবলম্বনে লেখা, তার মৃত্যুদণ্ড হলো, দেখা গেল সে নির্দোষ। আমি এখানে কাউকে নির্দোষ বলছি না, কিন্তু অনেককে তো লোকানো যাবে। এবং দ্বিতীয় এডগার অ্যালান পোর বিখ্যাত লেখা, সেই লেখাতে দেখাচ্ছেন একটা ক্রাইম সিনে যখন ফরেন্সিক স্পেশালিস্ট, গোয়েন্দা থেকে শুরু করে উকিল থেকে শুরু করে ডাক্তার সবাই থাকে, তখন তারা জানেন রক্ত রস কিভাবে মুছে দিতে হয়। সাধারণ মানুষ পারবে না, বোকার মতো ঘর মোছার মতো রক্ত মুছতে যাবে। আপনার মনে হয় যে ডক্টর সন্দীপ ঘোষ এবং বাদবাকি অভিযুক্তরা হাসতে হাসতে বেরিয়ে আসবে? তুমি শুধু ওনাকে একটু যোগ করে দাও যে জুনিয়র ডাক্তাররা প্রেজেন্ট ছিল বিল্ডিং ভাঙার সময়ও, বিল্ডিং এর যে দরজা, এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা প্রেজেন্ট ছিল যে ওই যখন ওই রক্তরস না কি সব পরীক্ষা হয় সেই সময় ফরেনসিক এক্সপার্ট ইনভলভ ছিল। দেখুন, একটা জিনিস সবার আগে কোয়েশ্চেন আসছে, যেই দিনকার ইনসিডেন্টটা ঘটে, যখন বডি পাওয়া গেল বা মৃত বলে ঘোষণা করা হলো, তার অনেক আগে আমরা দেখেছি অনেক এক্সপার্ট, ফরেনসিক এক্সপার্টরা উত্তরবঙ্গ থেকে পর্যন্ত চলে এলো, এবং বহু লোকে এভিডেন্সটাকে ট্যাম্পার করে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে একটা এফআইআর লজ করতে 14 ঘন্টা ডিলে হলো, যা দেখে একজন অনারেবল সুপ্রিম কোর্টের একজন অনারেবল জাস্টিস বলছে, আমি আমার 30 বছরের কেরিয়ারে এরকম একটা ইনসিডেন্ট দেখিনি।
এবং ডে বাই ডে নানাভাবেতে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করা হলো, এটা একটা পার্ট। সেকেন্ড পার্টে কি হলো, 5 দিনের মধ্যে অনারেবল হাইকোর্টের অর্ডারেতে সিবিআই এনকোয়ারি শুরু হলো, যেখানেতে আমিও একটা পার্ট ছিলাম যারা সিবিআই প্রেয়ার করেছিল সিবিআই এনকোয়ারি, তার জন্য আমি একটা পার্ট ছিলাম লজ্জাজনকভাবে। আজকে লজ্জা লাগছে না সিবিআই প্রেয়ার করেছেন? প্রচন্ডভাবে আমি বলছি আপনার মতো একজন দুধে আইনজীবী, আজকে আপনার তো লজ্জার দিন। অবশ্যই আমাদের কোর্টে ছুটে গেলেন, আইনজীবী হিসেবে প্রেয়ার করলেন সেই সিবিআই তদন্তের। কারণ আমাদের দেশে আমরা মনে করি প্রত্যেকেই যে আমাদের সব থেকে অভিজ্ঞ, সব থেকে দক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই। যে সিবিআই, তাই জন্য আমরা বেস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করা হোক, কিন্তু এমন একটা ইনভেস্টিগেশন করলো যেখানেতে একমাত্র সঞ্জয় রায়বাদী একটা স্কেপগোট ছাড়া, সে হয়তো এই ইনসিডেন্টে কিছুটা ক্রাইমের সাথে যুক্ত, বাট যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এভিডেন্স ট্যাম্পার করলো, বা যাদের কারণে বা যাদের অর্ডারেতে এই ইনসিডেন্টটা ঘটেছে এবং ইনভেস্টিগেশনগুলো যাদের অর্ডারে ট্যাম্পার করা হয়েছে, তাদের পুরো চেনটাই আজকে নষ্ট হয়ে গেল। কারণ 90 ডেজের মধ্যে প্রপার ইনভেস্টিগেশন না দিয়ে চার্জশিট পর্যন্ত দেওয়া হলো না। এই যে ক্ষমতাশালী ব্যক্তিগুলো বেরিয়ে আসছেন, এরা এরপর থেকে কি আরো বেশি এভিডেন্সটাকে ট্যাম্পার করবে না? সৌম্য শুভ্র, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার মনে হয় অনেক বাঙালির এই প্রশ্ন রয়েছে। ছোটবেলা থেকে ভাবতাম সিবিআইতে ব্যোমকেশ, ফেলুদা, শার্লক হোমসরা চাকরি করে, আজকে থেকে ভাববো যে শিরধারাহীন কিছু তদন্তকারীরা সেখানে চাকরি করে। না, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, অবশ্যই ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমসের মতো লোকেরা চাকরি করে, কিন্তু চাকরির মাথায় যারা বসে আছে তারা তাদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে এবং এমনভাবে চালনা করছে, এই ফেলুদা, ব্যোমকেশ বা শার্লক হোমসের মগজাস্ত্র ব্যবহার না করে তাদের ওই উপরমহলকে খুশি করে নিজেদের প্রমোশন আর নিজেদের অন্যান্য সুবিধাগুলো পেয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। অবশ্যই কথা আছে, এখানে এই পরস্পর বিরোধী কথাগুলো বলা ঠিক না। একদিকে আমি বলতে পারি না যে সমস্ত ট্যাম্পারিং হয়েছে, এভিডেন্স সমস্ত সব নষ্ট করে দেওয়া হয়েছে, আর একদিকে বলতে পারি না সিবিআই কেন ম্যাজিক করে সব ফেরত নিয়ে আসলো না, নিয়ে তদন্ত করলো না, সিবিআই কেন ম্যাজিক করে ডেড বডিটাকে ফেরত আনলো না, এটা বলতে পারি না আমি। এটা সবসময় মনে রাখবে, এটা পরস্পর বিরোধী কথা হচ্ছে। কারণ যে কোনো ক্রিমিনাল কেসে মূল ইয়ার্সটিক হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে ইনভেস্টিগেটিং অথরিটিকে। কোনো রকম সন্দেহ থাকবে না জাজের মনের মধ্যে যে এ নাও করে থাকতে পারে। সুতরাং প্রমাণ একদম সামনে আনতে হবে। আজকে আপনাদের মনে থাকবে সেই দিন রাত্রেবেলা সাথে সাথে সিবিআই তখন কোথায়, সাথে সাথে ডেড বডিটা যেখানে এভিডেন্স ছিল পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সিবিআই, আমি সিবিআই এর কথা বলছি না, আমি ফ্যাকচুয়ালি বলছি, সিবিআই তো ম্যাজিক জানে না যে সেই ডেড বডিটাকে ফেরত আনবে। সেই ক্রাইম সিনটা যখন ধুয়ে মুছে দেওয়া হলো, সেই সিবিআই তো সেটাকে ফেরত আনতে পারবে না। তারপরেতেও এই সমস্ত কিছুর পরেতেও সিবিআই কোর্টে গিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছেন যে প্রচন্ড রকমের এভিডেন্স ট্যাম্পার হয়েছে এবং এই লোকগুলো, এই সন্দীপ ঘোষ, ওরা তো অভিজিৎ খুঁজে পাচ্ছিল না, সেটা তো অন্য কেসে, এরা প্রত্যক্ষভাবে যুক্ত, তার সত্ত্বেও তাদের এগেইনস্টে চার্জশিট দিতে পারলো না কেন 90 ডেজের জন্য? এই কোয়েশ্চেনের অ্যানসার তো সিবিআই কে দিতে হবে। সিবিআই অন্য একটি কেসে ট্রান্সলেটর খুঁজে পাচ্ছিলেন না, খুঁজে পায়নি। আমাকে বলতে হতো আমার যে কোনো না, আমাদের অনুষ্ঠানে একটা বিজ্ঞাপনও দিতে হতো না, জাতির স্বার্থে আমরা অ্যানাউন্স করে দিতাম, অনেক কোয়ালিফাইড লোক চলে যেত। হ্যাঁ, বলতেই হবে। দেখো, এই যে তড়িঘড়ি দেহ দাহ করার গল্পই বলছি আমি, জুনিয়র ডাক্তারদের সামনে তাদের সম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, আমি শেষ করে দিই, জুনিয়র ডাক্তারদের সামনে, জুনিয়র ডাক্তারদের সম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টম হয়েছে এবং ইনকোয়েস্ট হয়েছে। তারপরে দেহ বাড়িতে গেছে, বাড়িতে অনেক ঘন্টা ছিল, সেখানে নাকি আবার টাকা পয়সা দেওয়ার ঘটনাও ঘটেছে, এরকম গল্পও সামনে এসেছিল। গল্প না, বাড়ির লোকেরা বলছেন, বাড়ির লোকরা বলেছেন সেই অভিযোগ গ্রহণযোগ্য অভিযোগ, কিন্তু সেটাও প্রমাণ করা গেল না। আমি সিবিআই এর ব্যর্থতা এখানে। আবার তারপরে যেখানে দেখা যাচ্ছে যে এতটা সময় তারপরে চলে গেছে, 14 ঘন্টা দেরিতে এফআইআর হয়েছে, তার মানে 14 ঘন্টা কিন্তু দেহটা মানে ছিল, এটাও মানতে হবে, একটা মানতে হবে কিন্তু এটা। তারপরে গিয়ে দেহ দাহের পরে এফআইআর হয়েছে, কথাটা এইখানে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, এই জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্টটা, সেটা পলিটিক্যালি কতটা মোটিভেটেড হয়ে গেল, যার কারণে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমারও ভাবনা ছিল যে এরকম চূড়ান্ত একটা অন্যায় হয়েছে, যে চূড়ান্ত অন্যায়ের যে সাজা যারা দোষী তাদের পেতে হবে। মমতাদি প্রথম দিন বিভিন্ন বেসরকারি মাধ্যমেও বলেছেন যে আমার বাড়ির মেয়ে চলে গিয়েছে মনে হচ্ছে, আমি এর জন্য যত সম্ভব যা কিছু করার হোক আমি করব। সেখানে আমি শেষ ক্লোজ করে দিই, আমার বক্তব্য যে যা কিছু হয়ে থাকুক
সেখানে তো দোষীদের শাস্তি দিতে হবে। অবশ্যই, তাহলে তন্ময় অবশ্যই, স্বীকার করে নিচ্ছেন অবশ্যই, যে অবশ্যই, তার মানে অবশ্যই, অন্যান্য জায়গায় মণিপুরের ক্ষেত্রেও তাহলে ওখানে রাজ্য সরকারের দায়িত্ব, তাহলে সেটা রাজ্য সরকারের দায়িত্ব, স্বীকার করে নিক। আমি একবার শুধু সৌম্য শুভ্রর কাছে জিজ্ঞেস করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় 1 দশকেরও বেশি সময় আছেন, এই প্রথম এই ক্ষমতায় থাকাকালীন তার মুখে শুনলাম তৎকালীন পুলিশ কমিশনারকে সামনে দাঁড় করিয়ে নির্দিষ্ট সময় সীমা বেঁধে তিনি বলেছিলেন যদি না পারে তাহলে সিবিআইকে দেবে। আজকে মনে হচ্ছে সিবিআই সিবিআই সিবিআই, সব পক্ষই চেয়েছে সিবিআই। অবশ্যই সব পক্ষই চেয়েছে সিবিআই, আমরাও চেয়েছিলাম সিবিআই, কিন্তু আমরা চেয়েছিলাম এই কারণে যাতে ইনভেস্টিগেশনটা প্রপার ওয়েতে হয়ে অ্যাকচুয়াল যারা এর পিছনে আছে তাদের মুখগুলো বেরিয়ে আসুক। কিন্তু এখানে সিবিআই যে কোনোভাবে সেটা সেটিং বলতে পারেন, ম্যানেজ বলতে পারেন, ভোট বাক্সের হিসাব হতে পারে, যে কোনো কারণেই হোক এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে গেছে যে দুপক্ষর তরফ থেকেই এখান থেকেও ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট হলো না, ওখানেও ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট। অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খ বা এই নিয়ে আলোচনা করব বাংলায় জানতে চাইতে। আমি একবার চট করে চলে যাব সরাসরি পাপিয়া ঘোষাল, যাকে রাশিয়ান দিদি বলেই সবাই চেনেন। আমি খুব দ্রুত আপনার কাছে চলে যাব। আমি জানি আপনার ওপর ঝড় চলছে, তা সত্ত্বেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, তাই আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনার চায়ের দোকান কারা বন্ধ করলে? বিভিন্ন রকম যুক্তিতর্ক তো সব জায়গায় চলছে, বাট আমি যেটা নিজের এই খুবই মানে কম সময়ের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানতে পেরেছি যে ঠিক ভুল, যুক্তি তর্ক, ক্ষমতা অক্ষমতা এগুলো সবই আপেক্ষিক, এইগুলোর কোনো জাস্টিফিকেশনই হতে পারে না। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই কি, আমি তো একটা সেকুলার কান্ট্রিতে মানে বাঁচছি, সেখানে বাবা আম্বেদকরের যে সংবিধান বা আইন, সেখানে তো এটা লেখা রয়েছে কি যে তুমি এই স্বাধীন ভারতবর্ষে কি পড়বে, কি খাবে, কি করবে, কি চলবে সেটা সম্পূর্ণ তোমার ওপর। ইটস ইউর রাইট টু ডু এনিথিং, টু ওয়্যার এনিথিং, টু স্পিক এনিথিং। তাহলে যখন সেই জিনিসটাকে মাথায় রেখে একজন সাধারণ মানে নারী হিসেবে বলুন বা যে দেশের নাগরিক হিসেবে বলুন, আমি যখন চিন্তা করলাম যে আমাদের ভারতবর্ষের যে মানে ইউবা মানে যেটা যুব সমিতি হোক বা মানে দল হোক, তার অন্তর্গত হয়ে যদি আমি এটা চিন্তা করি যে দেশের নাগরিক হিসেবে আমি 1% কি কন্ট্রিবিউট করতে পারি আমার দেশে, যেখানে আমার দেশ একটু এগোবে, সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি বেকারত্ব। বেকারত্বকে দূর করলেই আমাদের দেশ এগোতে পারবে এবং নিজের পায়ে, দাসত্ব নয়। চা বিক্রি করছি, হ্যাঁ দাসত্ব, চা বিক্রি করছি। আমি ভেবেছিলাম কি দাসত্ব আর হবে না, দাসত্ব করা যাবে না, এবার আমরা স্বাধীনভাবে লড়বো, নিজের সাম্রাজ্য নিজে তৈরি করব। সেটা হতে পারে আমি চপ বিক্রি করি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এটা অ্যাডভাইস করেছেন কি ইউ ক্যান ডু এনিথিং, বাড়িতে বসাটা ইজ নট দ্য সলিউশন। আমি একদম কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, আমি কোনো রকম রাজনীতি বুঝি না, কিন্তু একটা কথা বুঝি যে মানবিকতা কোথায় যাচ্ছে। আজকে একটা মানুষ যদি পথে নামে, সেটা শখে নামতে পারে, তার অভাবের তাড়নায় নামতে পারে বা যে কোনো খুশিতে নামতে পারে, কিন্তু যখন সেটা কোনো রকম কোনো ক্ষমতার আন্ডারে পড়ছে বা কোনো দলের আন্ডারে পড়ছে, মানুষের মোটিভ কি শুধু এখন একটাই হয়ে দাঁড়িয়েছে কি নিজের ক্ষমতা দেখাবো? আমি এই ক্ষমতা যাকে প্রশ্নটা করব, কোথাও কি মনে হচ্ছে ক্ষমতাশীল প্রভাবশালী আপনি অঙ্কুরাটিতে যে জায়গায় চায়ের দোকান দিয়েছেন, আপনার চায়ের দোকান বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হলো? আপনি তো চা বিক্রি করতেন, আপনি তো সুরা বা অন্য কিছু বিক্রি করতেন না, আপনার চা নিয়েও তো কোনো রকম অভিযোগ আসেনি, কিন্তু কি এমন ঘটলো, কি অশ্লীলতা করলেন আপনি যে অশ্লীলতার দায় আপনার চায়ের ব্যবসা বন্ধ হয়ে গেল? একদমই, যখন আমি প্রথম দিন আমার ছুটির দিনে বাড়িতে একদিনের জন্য বিশ্রাম করছি, সেই টাইমে যখন আমি দেখতে পাই যে উইদাউট এনি ইনফরমেশন আমার কোনো একটা নোটিশ পড়ে গেছে আমার দোকানে, যেখানে লেখা রয়েছে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে দোকানটি অনির্দিষ্টকালের জন্য ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ থাকিবে। এখানে আমি যে এখানকার মালিক বলুন, ওখানকার কর্মরত একজন মহিলা বলুন, কিচ্ছু জানানোর ব্যাপার নেই, কিচ্ছু করার ব্যাপার নেই। এটা কি ক্ষমতা বা নিজের শক্তি দেখানোর একটা অশ্লীলতার এত অভিযোগ আসছে কেন?
আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখলাম, সাধারণ জনতা হিসেবে, আমি এখানে সাধারণ জনতা হিসেবে, বা আমি মনে করি যে আমার তো কোনো স্বার্থ নেই এখানে বসে কোনো কথা বলার পেছনে। একটাই স্বার্থ আছে, সেটা হচ্ছে আমার নিজের ন্যায়। আমি চাই কি আমার মতো মেয়েরা যারা এগোচ্ছে তাদেরকেও এভাবে না টেনে নামিয়ে দেওয়া হয়, বা মেয়ে কেন, আমি ছেলেদেরকেও ইনক্লুড করবো এর মধ্যে। কেননা এরকম শুধুমাত্র এখানে মেয়ে বলে ভিকটিম কার্ড প্লে করা নয়, সবাই এসে সেলফি তুলতে চাইতো, সেটাই স্বাভাবিক। অশ্লীল ঘটনা এখানে যেটা আমাকে বলা হচ্ছে, সেটা সবাই একটা তথাকথিত ভাইরাল কথাটা যখন কোনো নামের আগে অ্যাড হয়, সেখানে লোকজনের ভিড়, ক্যামেরার ভিড় চলে আসে। এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে যদি আপনি বলেন যে দাদা আপনাকে আমার খুব ভালো লাগে, আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে একটা সেলফি তুলবো, তাহলে এখানে তাকে যদি রিফিউজ করা হয় তাহলে সেটা একটা অ্যারোগেন্স মানে প্রকাশ করা হয় সেখানে তাকে যদি সেই আবদারটুকু রাখা হয়। এখানে কোনো অশ্লীলতা নেই, কেউ এসে কিছু প্রুফ করতে পারবে না কি ওখানে এমন কোনো অশ্লীল, কোনো অবৈধ এমন কিছু ঘটনা ঘটেছে যেই জিনিসটাকে নিয়ে একটা গ্রামবাসী। কি প্রশ্ন ছিল? হ্যাঁ, প্রশাসনের কাছে আমার এটাই প্রশ্ন কি সরি আমি আপনার পোশাক আশাক নিয়ে কি কেউ প্রশ্ন তুলেছিলেন? হ্যাঁ, পোশাক আশাক। এবার আমি যখন নিজে লোককে জিজ্ঞাসা করছি যে হোয়ার ইজ মাই ফল্ট, তখন লোকজনের কাছে বক্তব্য যে ওনার ইনস্টা আইডি চেক করুন। তো আমি বলছি যে ইনস্টা আইডি বা পার্সোনাল প্রোফাইলের সাথে প্রফেশনের কি সম্পর্ক? যদি তাই হয় তাহলে এরকম দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন যারা অনেক গণ্যমান্য স্থান অধিকার করে আছেন, তাদের পার্সোনাল লাইফেও তারা যা খুশি তাই করছে, এটার সাথে ওটাকে কানেক্ট করে। আজকে তো মিটিং ছিল, সেই মিটিং এ কি কোনো কিছু ফলপ্রসূ হলো? আজকে একটা মিটিং করা হয়েছে, সেখানে মানে সলিউশন হওয়ার জায়গায় সেখানে যে প্রবলেমগুলো একটা মানুষকে এগোতে গেলে বাধা সৃষ্টি করে, সেটা সম্মুখে দাঁড়িয়ে ওটাকে নিয়ে আরো দৃঢ়ভাবে বলার একটা জায়গা তৈরি হচ্ছে। সবাই আশ্বস্ত করেছেন কি এর একটা সলিউশন বের করবেন, বাট আমি একদমই আশাবাদী নই, কেননা সবার প্রথমে একটাই মানুষের হওয়া উচিত, সেটা হচ্ছে অনুশোচনা। আমি এবার একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা জানি যে একটা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের দেশও পশ্চিমবাংলায় বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন তারাও সক্রিয় হয়ে উঠছে। কোথাও কি মনে হচ্ছে যে আপনাকে এই চায়ের দোকান বন্ধ করার যে নির্দেশিকা যা করা হয়েছে, যেভাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, কোথাও এর পেছনে প্রভাবশালী বিভিন্ন ক্ষেত্রে মৌলবাদীরাই রয়েছে? প্রথম কথা হচ্ছে যে এখানে যদি পার্টিকুলার কোনো একটা কাউকে মেনশন করা হতো বা কোনো রকম একটা দল, কোনো গোষ্ঠী, কোনো কিছু মেনশন করা হতো, তাহলে আমি অবভিয়াসলি এই কথাটা বলতে পারতাম কি এখানে এর পেছনে কিছু না কিছু হাত আছে, কোনো পার্টিকুলার কিছু না। যেহেতু এখানে গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তো গ্রামবাসীকে নিয়ে আমি কি কথা বলবো? জনগণের বা গ্রামবাসীদের নামে কামোফ্লেজ করে একটা শক্তি তো কাজ করছে, প্রভাবশালী শক্তি। দেখুন, সবার পেছনে যদি শক্তি কাজ না করে তাহলে তো এটা এতটা বড় আকার কোনোদিন ধারণই করতে পারে না। অবশ্যই। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি প্রাণ ভয় রয়েছেন? সব জায়গায় যেরকম আমাদের মতো নর্মাল মানুষ যাদেরকে আমজনতা বলা হচ্ছে, তাদের তো ওই একটাই ভয় যে এবার আমি কি করব, আমার পেছনে কে থাকবে, আমি যদি কোনো প্রবলেমে পড়ি আমার কাছে সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কি আমি তাকে তৎক্ষণাৎ পাবো? আমার আজকে বিপদ হলো, আজ থেকে 1.5 বছর পর যদি কেউ এসে আমাকে ন্যায় দেয়, বা আমার বাবা মাকে ন্যায় দেয়, বা আমার ফ্যামিলিকে ন্যায় দেয়, সেই ন্যায়ের কোনো মানে হয় না। সব জিনিসের একটা প্রপার পার্টিকুলার টাইম থাকা উচিত। আজকে যদি আমি বাড়ি ফেরার সময় আমার সাথে দুর্ঘটনা ঘটে এবং আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তারপরে আমার স্বপ্নভঙ্গ হবে, আমার সাথে রিলেটেড বাচ্চাগুলো যারা আমার সাথেই স্বপ্ন দেখেছিল একটা বড় ব্র্যান্ড তৈরি করবে, তাদেরও স্বপ্ন জলাঞ্জলি হবে, পরিবার শেষ হবে, এবং আমার বাড়িতে মানে বেঁচে থাকা 2-4 জন মানুষজন, তারা তো সেই মানুষটাকে হারাবেন। এর পরবর্তীকালে আমি বিচার পাবো কি পাবো না, সেটা তো মানে আমার একটা সেকেন্ডের জন্য কোনো আমি আশাবাদী নই। কারণ সময়ের জিনিসটা আমি যা দেখি, কোনো এমন জিনিস আমরা পৃথিবীতে এই জায়গায় পাই না যেটা সময়ের জিনিস আমরা সময় পেয়েছি। অবশ্যই আমার সময় একেবারে শেষ, আমি একবার খুব দ্রুত চলে যাব। সৌম্য শুভ্র, কি মনে হচ্ছে এই রাজ্যে একটি চায়ের দোকান একেবারে প্রকাশ্যে রাজপথে, আমি রাজপথ বলছি তার কারণ হাইওয়ের সামনে বন্ধ হয়ে গেল, শুধুমাত্র প্রভাবশালীরা তারা এক প্রকার তারা জারি করে দিলেন নোটিশ? দেখুন, খুব অদ্ভুত ঘটনা। এই ঘটনাতে সবার আগে যে কোয়েশ্চেনটা মাথায় আসছে, এরা কারা, এদের পাওয়ার কতটা, যে কোন অথরিটির
নিজের রাইট ইউজ করে একটা দোকানকে বন্ধ করলো, না সে কোনো গভর্নমেন্টের অথরিটি, না কোনোভাবে ইলেক্টেড বা সিলেক্টেড অথরিটি। অবশ্যই শুভ্র, আমি একবার চলে যাব দ্রুত পাপিয়ার কাছে। পাপিয়া, এমন অথরিটি যাদের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সবাই ভয় করে চলে, তো কেউ তো কাউকে তো পাশে পাননি এখনো। প্রথম যখন আমি এই ব্যাপারটা মানে সিদ্ধান্ত নিলাম কি এটাকে আমার স্থানীয় যিনি প্রশাসন সেখানে গিয়ে বলা উচিত, যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে যে মানে এটা আমার আয়তার মধ্যে পড়ে, এটা ওটার আয়তার মধ্যে পড়ে, ওটা ওটার আয়তার মধ্যে পড়ে, পাশে দাঁড়ায়নি। মানে একটা মানুষ যে সাফার করছে তাকে সবার ডোর নক করতে 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 তার ফুল এনার্জি ওখানে দিয়ে যেতে হবে। অবশ্যই, মানে কাউকে পাননি। আমি দ্রুত, আমাদের সময় যেহেতু খুব অল্প, আমি একবার দ্রুত চলে যাব। আমি শুধু দর্শকদের বলবো, আমি জানি আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে সব ধরনের সম্প্রীতি আছে, তা সত্ত্বেও আমি একটা কথা ভাবতে বলবো। ভাবুন এমন একটা শক্তি, যে শক্তিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল কেউ তার পাশে নেই, তার কারণ তারা এতটাই শক্তিশালী সেখানে। আবার অন্যদিকে আমরা জানি যে মন্দির আর মসজিদের রাজনীতি শুরু হয়ে গেছে, কেউ রাম মন্দির করবে তো কেউ বাবরি মসজিদ করবে। আমি শুধু একবার চলে যাব তন্ময়দার কাছে। তন্ময়দা, একদিকে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, জঙ্গিবাদ চূড়ান্ত জায়গায় যাচ্ছে, আবার অন্যদিকে এই পশ্চিম বাংলায় আপনারা মন্দির মসজিদের রাজনীতি করছেন, তার ফলাফল দেখতেই পাচ্ছেন তো। শুরুতেই অঙ্কুর হাটিতে তার অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে। দেখুন, মন্দির মসজিদ রাজনীতি আমরা করি না। এবার আপনি যে প্রসঙ্গে বললেন উনি, আপনাকে শুধু এইটুকু বলে দিই যে এটা হচ্ছে তৃণমূলের মাইন্ডসেট। কারণ আপনি মনে রাখবেন, সরকার নোটিশ জারি করে বলছে যে মহিলারা চেষ্টা করুক রাত্রে তাদেরকে যেন ডিউটি না দেওয়া হয়, তার ফলে সুপ্রিম কোর্ট বলছে যে এটা চলতে পারে না। এই একমাত্র রাজ্য আমাদের এখানে যেখানে সরকার বলছে যে মহিলাদেরকে ডিউটি যেন রাত্রে না দেওয়া হয়, অ্যাভয়েড করা হোক, তারপরেই রাত দখল হয়েছিল। আপনাকে আরেকটা কথা বলে দিই যে এই যে উনি বলছেন, এর সাথে সাথে দেখুন এই এখন পার্লামেন্ট চলছে, সেই পার্লামেন্টের প্রশ্নের উত্তরে বেরিয়ে এসছে যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আমাদের রাজ্যে 11 লক্ষ লাখপতির দিদি তৈরি হয়েছে। লাখপতি দিদি কারা? যে যাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অন্তত যারা বছরে 1 লাখ টাকা করে আয় করতে পারেন তাদেরকে বলা হয় লাখপতি দিদি বলা হয়। এবং দেশে বিভিন্ন রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যে আপনাকে বলে দিলাম 11 লক্ষ এরকম তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তায়। এই হচ্ছে তৃণমূল, যেখানে একজন হচ্ছে মহিলা, তিনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, তার সেইখানে আটকে দিচ্ছে। তো এটা হচ্ছে সেই আমাদের বলা তো যে জেহাদি মানসিকতা আমাদের রাজ্যে তৈরি হচ্ছে। জেহাদি মানসিকতা। আমি প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, কি মনে হচ্ছে মন্দির মসজিদের রাজনীতি কি হতে পারে? চায়ের দোকানের নামটা দিয়ামো, আমি 15ই নভেম্বর 18ই নভেম্বর প্রতিদিনের ডিজিটালে দেখেছি একটা সংবাদ মাধ্যম, এবং উনি ভাইরাল হয়েছেন। ফলে দিয়ামো নাম যেখানে আছে স্প্যানিশ বা পর্তুগিজে, সেইখানে জিহাদি থাকবে বলে আমি মনে করি না, এবং সেখানে প্রচুর মানুষ চা খেতে যান, আমি সেটা দেখেছি। ফলে স্থানীয় সমস্যা কিছু হয়েছে এবং প্রশাসনের কাছে উনি নিশ্চয়ই গিয়েছেন বা যাবেন, এবং তার সুরাহাও উনি পাবেন। আইনানুগভাবে যে ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গে চলতে পারে সেটা আমরা বারবার প্রমাণ দেখিয়েছি। 61 দিনে 62 দিনে সাজাও হয়েছে, হাতরাসের মতন ঘটনা এখানে ঘটেনি। আমি শুধু দাদাকে একটা কথা বলবো যে আপনি যে তথ্যটা দিলেন তার জন্য আপনাকে আরেকবার নমস্কার, ধন্যবাদ। কার্যকারিতা পশ্চিমবঙ্গে আমি শুধু আপনাকে দুটো প্রশ্ন করব, কিচ্ছু মনে করবেন না, খুব সংক্ষেপে উত্তর দেবেন, সময় একেবারে শেষ। প্রথমত আমি মাফ চেয়ে নিচ্ছি প্রশ্নটা করার জন্য, বারবার আপনার পোশাক নিয়ে অশ্লীলতার কথা উঠছে। এখন কে কি পোশাক পরবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যদি কেউ মনে করেন তিনি বিকিনি পরে কোথাও বসবেন, তাও বসতে পারেন, কিন্তু কি এমন পোশাক পরলেন যে এরকম তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে? প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার নামের আগে তথাকথিত ভাইরাল কথাটা অ্যাড হয়েছে। এবার যখন রাশিয়ান বলা হচ্ছে কেন, সেটাই আমি আগে আসছি। যখন কোনো ব্যক্তিবর্গ বা কোনো কেউ ভাইরাল হয় তখন তার লাইফ কোনো রকম ভাবে পার্সোনাল থাকে না। তো বিভিন্ন রকম সোশ্যাল যে সাইটস গুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে কি পোশাকে আমি সেখানে গেছি। এবার কোনো মানুষকে নামিয়ে দেওয়ার জন্য আপনি বিভিন্ন রকম নিজের ইচ্ছা অনুযায়ী মানে অনৈতিক বা বেআইনি
আপনি জিনিসপত্র তার বিরুদ্ধে বলতেই পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটার মানে ক্ল্যারিফিকেশন করতে যাওয়াটাও কোথাও না কোথাও বোকামি। কিন্তু তার সাথে সাথে আমি বলি যে আমি মুখে হয়তো মিথ্যা বলতে পারি, বাট এটা তো সোশ্যাল সাইটে আপনারা দেখতেই পাবেন ওখানে কি জিনিসপত্র প্রচুর লোক তো সেলফি তুলেছে, তাদের সেলফিগুলো দেখা যাবে। রাশিয়ান বলা হচ্ছে। এবার একটা কথা, যে আমি যে এলাকায় গেছি সেখানে আমাকে অ্যালিগেশন দেয়া হচ্ছে কি উনি যে এলাকার নাম বদনাম করছেন, অথচ এই যে রাশিয়ান, আমার যে আমি যেরকম এখন আপনার সাথে যেভাবে বসে আছি আমি সেখানেও ওরকমই থেকেছি। এবার ওখানকার এলাকাবাসীর মানসিকতা যদি এটা হয় যে একটা মেয়েকে দেখে তাদের রাশিয়ান বলে মনে হয়েছে, সেটা কোন অ্যাঙ্গেল থেকে আমি কোনো দিন সেটাকে ক্ল্যারিফিকেশনে যাইনি। বিকজ আমি জানি আমার দোকানের নাম টিয়ামো, আই লাভ টি, এই কনসেপ্টে আমি এই নামটা রেখেছি, এবং আমার নাম পাপিয়া ঘোষাল। এখন আমি যদি রাস্তা দিয়ে যাই, কেউ আমাকে টোন টিটকারি করে কোনো একটা নামে ডাকে, আমি নিশ্চয়ই তার সাথে ঝগড়া করতে যাব না। সময় একেবারে শেষ, আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা করব। আমি চাইবো যে এই নিয়ে বিশদে আলোচনা হোক, কিন্তু যদি কোনো মানুষ যদি তার চা বিক্রি করতে চান প্রকাশ্য রাজপথে, তিনি কেন করতে পারবেন না? হ্যাঁ, আরজিকর প্রসঙ্গে নির্যাতিতা যে ডাক্তারের জন্য আমাদের সবার মন কাঁদে, ঠিক সেই রকম আর কোনো ঘটনা যেন এই রাজ্যে, এই দেশে না হয় এবং এই পৃথিবীতে না হয়, এটা আমরা চাই। এখন মুশকিল হচ্ছে ছোট ছোট কিছু উপসর্গ দেখে আমরা প্রথমে হয়তো তাচ্ছিল্য করি, অথবা আমরা বুঝতে পারি না, আর পরে যখন ভয়ঙ্কর ক্যান্সার হয়ে যায় তখন গোটা সমাজ দগ্ধে দগ্ধে মরে। আজকে একদিকে অত্যন্ত দুঃখের দিন, তার কারণ অনেকে ভেবেছিলেন যে তদন্ত হবে এবং সেই তদন্তে বেরিয়ে আসবে অনেক কিছু। পৃথিবীতে এরকম তদন্ত অনেকবার হয়েছে, এমনকি কবর খুঁড়ে মৃতদেহ নিয়ে এসে কফিন থেকে মৃতদেহকে ফরেনসিক টেস্ট করে তদন্তে প্রকৃত খুনিকে সাজা দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। অনেকে আশাহত হয়েছেন, আবার অনেকে বলছেন লড়াই এখনো শেষ হয়নি, লড়াইটাই জীবন, লড়াই করে যেতে হবে। হ্যাঁ, কোনো বামপন্থা, ডানপন্থা, গেরুয়া বা সবুজ বা নীল বা লাল কোনো রঙের মধ্যে দিয়ে না, মানুষ কি আবার ফিরে আসবে প্রতিবাদের স্বাভাবিক ছন্দে? প্রশ্নটা রয়েই গেল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, বিশ্লেষণ, যুক্তির জন্য। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।